আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রানী চন্দ রচিত আমার মার বাপের বাড়ি এই গল্পটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে গল্পের বিষয়বস্তু বিশ্লেষণ করে দেবো। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের আমার মার বাপের বাড়ি এই গল্পের বিষয়বস্তু বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো আমরা মূল গল্পতে যাওয়ার আগে গল্পটি যিনি লিখেছেন রানীচন্দ, সেই রানীচন্দ সম্পর্কে কিছু কথা জেনে নেব। রানীচন্দ জন্মগ্রহণ করেন 1912 সালে, জন্মস্থান মেদিনীপুর। তার বাবা ছিলেন কুলচন্দ্র দে, পেশায় পুলিশ, মা পূর্ণশশী দেবী। বাবা ছোটবেলায় মারা যাওয়ার পর তার শৈশব কেটেছিল মামা বাড়িতে। পরিবার সূত্রে ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন রানীচন্দ। রবীন্দ্র পরবর্তী যুগের একজন বিখ্যাত শিল্পী এবং অন্যতম সাহিত্যিক তিনি। দেশের প্রথম মহিলা শিল্পী হিসেবে দিল্লি ও মুম্বাইতে একক চিত্র প্রদর্শনীর গৌরব অর্জন করেন। অর্থাৎ একজন মহিলা শিল্পী হিসেবে তার চিত্র প্রদর্শনীর জন্য রাখা হয় এমন ব্যক্তি তিনি ভারতবর্ষে প্রথম। দিল্লির রাষ্ট্রপতি ভবন সহ বেশ কয়েকটি রাজ্যের রাজভবনগুলিতে তার সুন্দর শিল্পকর্ম স্থান পেয়েছে। রানীচন্দ রচিত উল্লেখযোগ্য বইগুলি হল জোড়াসাঁকোর ধারে, পূর্ণকুম্ভ, ঘরোয়া, আমার মার বাপের বাড়ি প্রভৃতি। পুরস্কার: তিনি ভুবনমোহিনী স্বর্ণপদক ও ডক্টরেট উপাধি পান। রানীচন্দ পরলোক গমন করেন 1997 সালে। এমন একজন গুণী মানুষ রানীচন্দ রচিত আমার মার বাপের বাড়ি এই গল্পটি আজকে আমাদের পাঠ্য। আমরা বাঙালিরা ছোটবেলা থেকে একটা কথার সাথে খুব পরিচিত, মামার বাড়ি ভারী মজা। মামার বাড়ি যেন সকলের কাছে আমোদের এক স্থান। লেখিকা রানীচন্দ মামা বাড়ি যাওয়ার তার ছোটবেলার স্মৃতিচারণা করেছেন আলোচ্য গল্পে। এই গল্পের কাহিনী লেখিকা নিজের বাস্তব জীবন থেকেই যে সংগ্রহ করেছেন তা বলবার অপেক্ষা রাখে না, কারণ গল্পের মধ্যেও তিনি তার নিজের মায়ের নাম উল্লেখ করেছেন পূর্ণশশী দেবী। তাই তো তিনি গল্পের নামকরণ অত্যন্ত সহজ বা সরলভাবে করেছেন আমার মার বাপের বাড়ি, অর্থাৎ লেখিকা রানীচন্দের মায়ের বাবার বাড়ি। আলোচ্য গল্পে লেখিকার মায়ের বাবার বাড়ি বা লেখিকার মামার বাড়ি যাওয়ার পথের দৃশ্য বর্ণিত হয়েছে। লেখিকার মায়ের বাবার বাড়ি যেখানে ছিল সেখানে যাওয়ার একমাত্র মাধ্যম নৌকো, অর্থাৎ নদীপথে নৌকোর মাধ্যমেই একমাত্র সেখানে যাওয়া যেত। সেই নদীপথে যাত্রার এক অপূর্ব চিত্র ফুটে উঠেছে আলোচ্য গল্পে। গল্পটি পাঠের মাধ্যমে আমরা এর বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে পারবো। গল্পের শুরুতেই লেখিকা লিখছেন, মা জলের দেশের মেয়ে, তবু জলের দোলা সইতে পারেন না। নৌকোতে উঠলেই তার মাথা ঘোরে, বসে থাকা অসম্ভব হয়ে পড়ে। দিদিরও তাই। লেখিকা তার মাকে বলছেন জলের দেশের মেয়ে। এটা কি নির্দিষ্ট কোনো দেশ যার নাম জল? ঠিক তা নয়। তখনকার সময়ে দেশ শব্দটিকে নির্দিষ্ট এলাকা বা গ্রাম অর্থে ব্যবহার করা হতো। এখানে লেখিকা তার নিজের মাকে জলের দেশের মেয়ে বলছে এই কারণ লেখিকার মায়ের বাবার বাড়ি যে অঞ্চলে ছিল সেই অঞ্চলটিতে নদ নদীর আধিক্য বেশি বা নদ নদী বেশি। এর জন্য লেখিকা তার মাকে বলছেন যে মা জলের দেশের মেয়ে। যেহেতু জলের দেশের মেয়ে, সে ছোটবেলা থেকে জল দেখে বড় হয়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই তার জল দেখে ভয় না পাওয়াই উচিত। কিন্তু লেখিকার মা একটু ব্যতিক্রমী চরিত্র। তিনি জলের দোলা সহ্য করতে পারেন না। নৌকোতে উঠলেই তার মাথা ঘোরে, নৌকোতে বসে থাকা অসম্ভব হয়ে পড়ে। তার দিদিরও একই অবস্থা হয়, অর্থাৎ লেখিকার দিদিও নৌকোতে উঠলে জলের দোলা সহ্য করতে পারে না। মা আর দিদি নৌকোর ভিতরে বিছানা পেতে শুয়ে পড়েন। ছোট ভাইকে মা কোলের কাছেই শুইয়ে বসিয়ে রাখেন। অর্থাৎ তারা যখন নৌকো চড়ে মামার বাড়িতে যায় তখন মা আর দিদি কি করে? মা আর দিদি নৌকোর মধ্যে অর্থাৎ নৌকোর ছইয়ের মধ্যে শুয়ে থাকে, আর ছোট ভাইকে মা তার কোলের কাছেই বসিয়ে বা শুইয়ে রাখেন। আমি দাদাদের সঙ্গে মামার সঙ্গে ছইয়ের বাইরে এসে বসে থাকি। আমি অর্থাৎ গল্পকথক বা রানীচন্দ, তিনি দাদাদের সঙ্গে বা মামার সঙ্গে ছইয়ের বাইরে এসে বসে থাকেন। ছই শব্দের অর্থ কি? ছই শব্দের অর্থ হচ্ছে
নৌকোর ছাউনি, যেটা বৃষ্টি বা রোদের হাত থেকে বাঁচার জন্য তৈরি করা হয়। তাহলে গল্পের প্রথম অংশে দেখা গেল কি, লেখিকার মা এবং দিদি জলের ধোলা সহ্য করতে না পেরে ছইয়ের মধ্যে শুয়ে থাকলেও লেখিকা কিন্তু তার মামা এবং দাদাদের সঙ্গে নৌকোর বাইরে এসে বসে থাকেন মামা বাড়ি যাওয়ার সময়। এর পরে বলা হচ্ছে, এক মাঝি পিছন দিকে হাল ধরে বসে থাকে, দুই মাঝি সামনের দিকে দুপাশে বসে বৈঠা বায়। একজন মাঝি পিছন দিকে হাল ধরে বসে থাকেন, অর্থাৎ যে মাঝিটি পিছন দিকে হাল ধরে বসে থাকেন তার কাজ হচ্ছে নৌকার অভিমুখ নির্দেশ করা বা নৌকাটি কোন দিকে যাবে সেটি ঠিক রাখা। আর দুইজন মাঝি সামনের দিকে দুপাশে বসে বৈঠা বায়। বৈঠা হচ্ছে নৌকা চালনা করার জন্য তৈরি নির্দিষ্ট দণ্ডবিশেষ। বসে বসে দেখি সকাল পেরিয়ে যায়, ধলেশ্বরী নদীতে নৌকো এসে পড়ে। অর্থাৎ লেখিকা বসে বসে নদীর দুপাশের দৃশ্য দেখেন, সকাল পেরিয়ে যায়, ধলেশ্বরী নদীতে নৌকো এসে পড়ে। এবারে নৌকোটা কোন নদীতে এসে পড়ে? ধলেশ্বরী নদীতে এসে পড়ে। এই ধলেশ্বরী পাড়ি দেওয়াই এক বিষম আতঙ্কের ব্যাপার। মা চোখ বুজে শুয়ে থেকে থেকেই বলে ওঠেন, ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই? অর্থাৎ লেখিকা জানাচ্ছেন এই ধলেশ্বরী নদী পাড়ি দেওয়া অত্যন্ত ভয়ের ব্যাপার। তার মাও যেন শুয়ে শুয়ে বারে বারে আতঙ্কে মাঝিদেরকে জিজ্ঞাসা করতে থাকে, তারা কি এখন ধলেশ্বরী নদীতে এসে পড়েছে? ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরো গুজে দেন। অর্থাৎ যখন লেখিকার মা শুনতে পান যে ধলেশ্বরী নদীতে এসে তাদের নৌকোটা পড়েছে, তখন লেখিকার মা ভয়ে নিজের চোখ দুটো বন্ধ করে বালিশের ভিতর মাথাটা আরো বেশি করে গুজে দেন। মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে, অর্থাৎ মাঝিরাও ব্যস্ত হয়ে ওঠে। বড় মাঝি আকাশের দিকে তাকায়, হাওয়ার দিক লক্ষ্য করে, জলের গতির উপরে নজর রাখে। অর্থাৎ চারদিক থেকে তারা সতর্ক থাকে যাতে কোনো বিপদের আশঙ্কা না থাকে। পরে তিন মাঝি স্বর মিলিয়ে বদর বদর হই বলে নৌকোয় পাল তুলে দেয়, অর্থাৎ পাল তোলা নৌকোর পাল তুলে দেয়। তিন মাঝি একসাথে স্বর মিলিয়ে কি বলে? বলে বদর বদর হই। এটা কেন বলে? বদর হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস অনুযায়ী 5 পীরের অন্যতম পীর বদরগাছি। জলযাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে কারণে মাঝিরা এই বদরগাছির নাম স্মরণ করে থাকে। ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে পড়ে নৌকোর গায়ে, অর্থাৎ নৌকোর গায়ে ধলেশ্বরী নদীর ঢেউ আছড়ে পড়ে। ঘোলা জল, বিরাট নদীর একুল ওকুল দুকুল ভরা জলে, অর্থাৎ নদীটা জলে পরিপূর্ণ, তার চারিদিকে জলে থই থই করছে এবং জলের ঢেউগুলো নৌকোর গায়ে আছড়ে পড়ছে। ভেবে পাই না মাঝিরা নৌকো নিয়ে চলেছে কোন দিকে, অর্থাৎ ঢেউয়ের চোটে এবং নদীর জলের পরিমাণ, চারিদিকে যেহেতু জলে থই থই করছে, দেখে বোঝার উপায় নেই যে মাঝিরা নৌকোটা নিয়ে কোন দিকে চলেছে। সবাই এক আতঙ্কে স্থির বসে, অর্থাৎ সবার যেন মনের মধ্যে আতঙ্ক বা ভয়, সকলে স্থির হয়ে বসে থাকে এই ধলেশ্বরী নদীতে নৌকো আসলে। এমনকি মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে। কথা নেই কারো মুখে, মাঝিরা শুধু থেকে থেকে হুঙ্কার দিয়ে ওঠে, বলো ভাই বদর বদর হই। অর্থাৎ নৌকোর যাত্রীদের কারো মুখে কোনো কথা নেই, শুধুমাত্র মাঝিরা থেকে থেকে চেঁচিয়ে বলে ওঠে, বলো ভাই বদর বদর হই। অর্থাৎ বদরগাছি, যিনি 5 পীরের অন্যতম পীর, মাঝিরা সেই পীরের নাম স্মরণ করে নৌকো যাত্রা যাতে ভালোভাবে সম্পন্ন হয় তার জন্য। এরপরে বলা হচ্ছে, ধলেশ্বরী খেপা নদী তালে বেতালে চলে, এলোপাতাড়ি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে এসে লাগে, কখনো ওদিক হতে। চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী, তাই হুঁশিয়ার থাকে মাল্লা মাঝি যাত্রী ভরা নৌকো নিয়ে। দেখো এখানে বলা হচ্ছে ধলেশ্বরী খেপা নদী, এটা কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন হিসেবে আসে যে ধলেশ্বরী নদীকে কেন খেপা নদী বলা হয়েছে। সেক্ষেত্রে তোমরা লিখবে ধলেশ্বরীকে খেপা নদী বলা হয়েছে তার কারণ ধলেশ্বরী নদীর ঢেউগুলি তালে বেতালে চলে।
তার এলোপাতাড়ি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে এসে লাগে, আবার কখনো ওদিক হতে এসে লাগে। ধলেশ্বরী নদী যেন তার চলার তাল ঠিক রাখতে জানে না, এ কারণেই ধলেশ্বরী নদীকে বলা হয়েছে খেপা নদী। তাই তো লেখিকা লিখেছেন যে হুঁশিয়ার থাকে মাল্লা মাঝি যাত্রী ভরা নৌকো নিয়ে, অর্থাৎ মাঝিগণ তার যাত্রী ভরা নৌকো নিয়ে সব সময় হুঁশিয়ার থাকে। ধলেশ্বরী নদীতে পড়লে তারা হুঁশিয়ার থাকে এ কারণে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকো আসে। মা উঠে বসেন, বলেন, মাঝি ভাই রে, পাড়ে একটু লাগাও নৌকো, দুই পা একটু হাঁটি। তাহলে ধলেশ্বরী নদী পার করে যখন শান্ত ধারায় নৌকো এসে পৌঁছয়, তখন লেখিকার মা মাঝিদের অনুরোধ করেন যাতে নৌকোটা একটু নদীর পাড়ে থামানো হয়, তিনি একটু হেঁটে নেবেন। অর্থাৎ নৌকোতে অনেকক্ষণ ধরে বসে বা শুয়ে থাকলে পা লেগে যায়, তার থেকে মুক্তি পেতেই লেখিকার মা হাঁটতে চাইছেন, এ কারণে তিনি নৌকোটা নদীর পাড়ে লাগাতে বলেন বা নদীর পাড়ে নৌকোটা দাঁড় করাতে বলেন। নৌকো পাড়ে লাগে, টুপটাপ ভাই বোনেরা নৌকো থেকে লাফিয়ে পড়ি, পাড়ে নলখাগড়ার বন, বালির চর ছুটোছুটি করি। অর্থাৎ নৌকোটাকে নদীর তীরে দাঁড় করানো হলে লেখিকা এবং তার ভাই বোনেরা নৌকো থেকে নেমে নদীর পাড়ে নলখাগড়ার বন, বালির চরে ছুটোছুটি করতে থাকে। গত রাত্রের রান্না করে আনা লুচি, আলুর দম, হালুয়া জলের ধারে বসে খাই। অর্থাৎ লেখিকারা তাদের সঙ্গে করে আনা গত রাত্রের রান্না লুচি, আলুর দম, হালুয়া জলের ধারে বসে খেয়ে নেয়। খেয়ে হাত মুখ ধুয়ে আবার নৌকোয় উঠি। অর্থাৎ খেয়ে তারা হাত মুখ ধুয়ে আবার নৌকোয় ওঠেন। এখানে একটু স্পষ্ট করে বলা দরকার, আগেরকার দিনে যখন নৌকোর মাধ্যমে যাতায়াত করা হতো তখনকার সময় গাড়ি ঘোড়ার মতো এত দ্রুত যাওয়া সম্ভব হতো না, যেহেতু অনেকটা পথ তাদের অতিক্রম করতে হতো, তাই মাঝিদেরও কষ্ট হয়ে যেত বৈঠা বাইতে বাইতে। এ কারণেই স্বভাবত তারা নৌকো থামিয়ে মাঝে মাঝে বিশ্রাম নিয়ে নিতেন। এবার মাঝিরা নিশ্চিন্ত মনে জলে নৌকো ভাসায়। এক মাঝি নৌকোর পিছন দিকের পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে একটা মাটির মাল সাথে করে নদীর জলে চাল ধোয়। দেখো, যেহেতু ধলেশ্বরী নদী পার হয়ে গেছে তাই মাঝিদের আর কোনো চিন্তা নেই, এবারে তারা নিশ্চিন্ত মনে নৌকো ভাসায়। এক মাঝি কি করে, এক মাঝি নৌকোর পিছন দিকের পাটাতন তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে, একটা মাটির মাল সাথে করে নদীর জলে চাল ধোয়, পরে চালে জলে মাটির হাঁড়ি ভরে জ্বলন্ত উনুনে বসিয়ে দেয়। লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে। ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। বেশিরভাগ সময়ে ইলিশ মাছই থাকে। পথে আসতে আসতে এক সময় কিনে নিয়েছে জেলেডিঙা থেকে। দেখো, মাঝিরা কি কি রান্না করেছিল এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে থাকে। মাঝিরা লাল মোটা চালের ভাত এবং ইলিশ মাছের ঝোল রান্না করেছিল। যে ইলিশ মাছটি তারা কিনেছিল কোথা থেকে? জেলেডিঙা থেকে। নুন মাখানো মাছে একটু হলুদ বাটা আর কাঁচা লঙ্কা ছেড়ে রান্না করা মাছের ঝোলের সুগন্ধ ভুরভুর করে। এখানে দেখো, রন্ধন প্রণালীটাও কিন্তু লেখিকা উল্লেখ করেছেন। মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। তারা সকলেই মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয় আর হাত বাড়িয়ে নদীর জলে থালা, বাটি, হাঁড়ি, কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে। অর্থাৎ খাওয়া দাওয়া শেষে তাদের বাসনগুলো তারা নদীর জলেই ধুয়ে নৌকোর পাটাতনের মধ্যে আবার রেখে দেয়। ধীরে মন্থরে হেলে দুলে নৌকো চলে। মাথার উপরে গাংচিল উড়ে উড়ে চলে। শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের উপর নিঃশ্বাস নিতে। এক মনে দেখি। অর্থাৎ লেখিকা নদীর বিভিন্ন প্রাণীর দৃশ্য এখানে উল্লেখ করেছেন। এটাও তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে থাকে যে লেখিকা নদী পথে যেতে যেতে কোন কোন প্রাণীর দেখা পেয়েছিল। তো এই প্রশ্ন আসলে তোমরা সহজেই লিখতে পারবে যে লেখিকা গাংচিল, শুশুক প্রভৃতি প্রাণীর দেখা পেয়েছিল। এরপরে লেখিকা লিখছেন, সূর্যের তাপে মাঝিদের গায়ের ঘাম শুকিয়ে কালো পিঠে সাদা ফুটে ওঠে। মা বলেন, নুন ফুটে উঠেছে।
মাঝিরা নাকি নুন বেশি খায়, তাই এমনিভাবে নুন ফুটে ওঠে গায়ে। অর্থাৎ সূর্যের তাপের জন্য যেহেতু মাঝিরা পরিশ্রম করে নৌকো চালাচ্ছেন, সেক্ষেত্রে স্বভাবতই তাদের শরীরে ঘাম দেখা দেয় এবং সেই ঘামগুলো শুকিয়ে গিয়ে তাদের কালো পিঠে সাদা সাদা ছোপ ছোপ আকারে ফুটে ওঠে এবং লেখিকার মা জানায় যে ওগুলো নুন ফুটে উঠেছে। মাঝিরা নাকি নুন বেশি খায়, তাই এমনিভাবে নুন ফুটে ওঠে গায়ে। মা ব্যস্ত হয়ে ওঠেন, বেলার দিকে তাকিয়ে মাঝিদের তাড়া দেন। মাঝি ভাই রে, ও মাঝি ভাই, বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিবা, তাড়াতাড়ি বাও। অর্থাৎ মা এবারে একটু ব্যস্ত হয়ে ওঠেন বেলার দিকে তাকিয়ে, অর্থাৎ দিন গড়িয়ে যাচ্ছে, এ কারণে তিনি মাঝিদের তাড়া দেন বা মাঝিদের একটু ব্যস্ত হয়ে নৌকো চালাতে বলেন। বাও শব্দের অর্থ হচ্ছে নৌকো বাওয়া বা নৌকো চালনা করা। এরপরে লেখিকা লিখছেন, ইছামতি যেন লক্ষ্মী মেয়েটি, অতি শান্ত তার চলার গতি। ইছামতিতে এলে পর তীরের দিকে নৌকো সরিয়ে এনে কম জল দেখে দুজন মাঝি হাঁটু জলে লাফিয়ে পড়ে। হাতে তাদের মোটা দড়ি, মোটা কাঠি। তীরে উঠে এবারে তারা গুণ টানতে থাকে। নৌকোয় বাঁধা লম্বা দড়ির আর এক মাথা মোটা কাঠির সঙ্গে বেঁধে কাঠিটা ঘাড়ে চেপে ধরে নদীর পাড় দিয়ে চলতে থাকে মাঝিরা। সে রশির টানে নৌকো ও এগিয়ে চলে জলের উপরে তত্তর করে। দেখো, গল্পের এই অংশে ইছামতি নদীর কথা উল্লেখ করা হয়েছে। আমরা গল্পের পূর্ববর্তী সময় ধলেশ্বরী নদীর কথা পেয়েছি। সেখানে ধলেশ্বরী নদীকে বলা হয়েছে খ্যাপা নদী, কারণ সে তালে বেতালে চলে এবং সেই ধলেশ্বরী নদীর ঢেউ এদিক ওদিক থেকে আছড়ে পড়ে নৌকোর গায়ে। কিন্তু ইছামতি নদী সম্পর্কে লেখিকা লিখছেন, ইছামতি যেন লক্ষ্মী মেয়েটি, অতি শান্ত তার চলার গতি। অর্থাৎ ইছামতি নদীর ধারা অতি শান্ত, এ কারণে ইছামতি নদীকে লক্ষ্মী বলা হয়েছে। এই ইছামতি নদীতে এসে পড়িলে নৌকো, মাঝিরা কি করে? মাঝিরা কম জল দেখে দুজন মাঝি হাঁটু জলে লাফিয়ে পড়ে। তারপরে কি করে? নৌকোয় বাঁধা লম্বা দড়ির এক মাথা মোটা কাঠির সঙ্গে বেঁধে কাঠিটা ঘাড়ে চেপে ধরে নদীর পাড় দিয়ে চলতে থাকে। এটা তোমাদের আরো একটু সহজভাবে বুঝিয়ে দিই। নৌকোর সাথে দড়ি বেঁধে সেই দড়ির আরেক প্রান্তে লাঠি বা শক্ত কাঠ বেঁধে সেই কাঠ ধরে দড়িটা টানতে টানতে, অর্থাৎ নৌকোটা টানতে টানতে মাঝিরা নদীর পাড় বরাবর হাঁটতে থাকে। অর্থাৎ মাঝিরা নৌকোটা দড়ি দিয়ে টানতে টানতে নদীর পাড় বরাবর হাঁটতে থাকে। এই পদ্ধতিকে বলা হয় গুণ টানা। এখানে বলা হচ্ছে সে রশির টানে নৌকো ও এগিয়ে চলে যাও জলের উপরে তত্তর করে। অর্থাৎ মাঝিরা দড়ি ধরে যত জোরে নৌকো টেনে নিয়ে যেতে থাকে, পাড় বরাবর হাঁটতে থাকে, তত জোরে নৌকো চলতে থাকে। চলতে চলতে বাদিকে উঁচু পাড়ে বট গাছের ছড়ানো শিকড় ধুয়ে যে খাল এসে পড়েছে ইছামতির বুকে, সেই খালের মুখে নৌকো ঢোকে। অর্থাৎ ইছামতি থেকে একটি খালের মুখে নৌকো ঢোকে। মাঝিরা এবারে গুণ বৈঠা তুলে রেখে লগি তুলে নেয় হাতে। দেখো, গুণ কি আর বৈঠা কি আর লগি কি, এটা একটু তোমাদেরকে বুঝতে হবে। গুণ টানা বলতে আমি আগেই বলে দিলাম, নৌকোয় দড়ি বেঁধে তারা দড়ির মাধ্যমে সেই নৌকোটাকে টানতে থাকে, এটাকে বলা হয় গুণ টানা। আর বৈঠা হলো নৌকা চালনা করার জন্য কাঠের তৈরি নির্দিষ্ট দণ্ড। আর লগি হলো লম্বাটে লাঠি বা বাঁশ জাতীয় দণ্ড। সেই লগি তুলে নেয় মাঝিরা। খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকো এগিয়ে নিয়ে চলে। খালের ধারে বাবন খা দাদার বাড়ি। এটাও তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে খালের ধারে কার বাড়ি? খালের ধারে বাবন খা দাদার বাড়ি। দাদামশাইয়ের বন্ধু ছিলেন বাবন খা। এটাও প্রশ্নে আসতে পারে যে বাবন খা লেখিকার কে ছিলেন? লেখিকার দাদামশাইয়ের বন্ধু ছিলেন। বড় ভাইয়ের মতো দেখতেন ইনি দাদামশাইকে। অর্থাৎ লেখিকার দাদামশাইকে বা লেখিকার মায়ের বাবাকে এই বাবন খা তার বড় ভাইয়ের মতো দেখতেন। মা ডাকতেন বাবন চাচা বলে। লেখিকার মা দাদামশাইয়ের বন্ধু বাবন খাকে বাবন চাচা বলে ডাকতেন।
বাবন চাচার বড় ছেলে আলী হোসেন খা। বাবন চাচার বড় ছেলের নাম কি? আলী হোসেন খা। খালের জলে নৌকো আসতে দেখে হোসেন মামা হুকো টানতে টানতে এগিয়ে আসেন। হুকো হচ্ছে দেশীয় পদ্ধতিতে নারকেলের মালা দিয়ে তৈরি ধূমপানের যন্ত্র বিশেষ। সেই হুকো টানতে টানতে হোসেন মামা এসে কি বলেন মাঝিকে, যে কার বাড়ির নাইয়রি লইয়া যাও রে মাঝি। এই নাইয়রি শব্দের অর্থ কি? পূর্ববঙ্গের কোনো বধূর নৌকোয় করে বাপের বাড়ি যাত্রাকে বলা হয় নাইয়রি। এ কারণেই মাঝিকে হোসেন মামা জিজ্ঞেস করে যে কার বাড়ির নাইয়রি লইয়া যাও, মানে কার বাড়ির নাইয়রি নিয়ে যাচ্ছ। মা ছইয়ের বাইরে মুখ বের করে বলেন, আমি গো হোসেন ভাই। অর্থাৎ লেখিকার মা নৌকোর ছাউনির ভিতর থেকে মুখ বার করে হোসেন খাকে নিজের পরিচয় দেয়। মাকে দেখে হোসেন মামা এক মুখ হাসেন, বলেন, পুনি বইন্দি যাও তাই কও। অর্থাৎ মাকে দেখে, লেখিকার মাকে দেখে হোসেন মামা এক মুখ হাসেন, অর্থাৎ খুশি হন এবং বলেন যে পুনি বইন্দি যাও, অর্থাৎ পুনি বোন যাচ্ছ। বইন্দি বলা হচ্ছে এখানে তাদের নিজস্ব আঞ্চলিক ভাষা এখানে লেখিকা ব্যবহার করেছেন। পুনি কেন বলা হচ্ছে তার পরের লাইনে আরো স্পষ্ট হবে। মার নাম পূর্ণ শশী, তাই ছোট করে পুনি বলেই ডাকেন মাকে বড়রা। অর্থাৎ লেখিকার মায়ের নাম যেহেতু পূর্ণ শশী, সে কারণে লেখিকার মায়ের যারা গুরুজনেরা, সেই গুরুজনেরা লেখিকার মাকে পুনি বলে ডাকেন। হোসেন মামা ছুটে গিয়ে বাড়িতে ঢুকে এক কাঁদি পাকা কলা এনে নৌকোতে তুলে দেন। হাঁক ডাক করে গাছ থেকে দুটো কাঁঠাল ও পাড়িয়ে দেন। এটাও কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন হিসেবে আসতে পারে যে হোসেন মামা কি কি নৌকোয় দিয়েছিল উপহার হিসেবে। হোসেন মামা দিয়েছিল এক কাঁদি পাকা কলা এবং দুটো কাঁঠাল। বলেন, পোলাপান লইয়া খাইও তুমি বাড়িতে গিয়া। অর্থাৎ হোসেন মামা পূর্ণশশী দেবীকে বলেন তিনি যেন তার ছেলে মেয়েদের নিয়ে এগুলি বাড়িতে গিয়ে খান। খালের বাঁকে বাঁকে জোলা ভুইমালি শেখ মামাদের বাড়ি। অর্থাৎ তখনকার সময় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন জাতির মানুষ যে একসাথে মিলেমিশে বসবাস করত, তার সুন্দর একটা চিত্র কিন্তু আমরা এই গল্পে দেখতে পাই। নৌকো খালে ঢুকতে দেখেই তারা এগিয়ে আসে। কে আইলো না, বসের বাড়ির পুনি বইন্দি আইলো। অর্থাৎ নৌকো খালের মুখে ঢুকতে দেখি তারা সকলে, অর্থাৎ জোলা ভুইমালি শেখ মামা সকল বাড়ি থেকে যেন মানুষজন বেরিয়ে দেখতে চায়। তাদের প্রচন্ড কৌতূহল যে কে আসলো, দেখি তো কে আসলো নৌকোয় করে। অর্থাৎ তারা কারোর প্রতি হিংসা করে না, কারোর প্রতি তাদের মনে কোনো স্বার্থপরতা নেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সকলে একসাথে মিলেমিশে থাকে। তাই তো গ্রামে নতুন কেউ আসলে বা কোনো নৌকো ঢুকলে তারা সকলে যেন আনন্দিত হয় যে গ্রামে আত্মীয় এসেছে। মুখে মুখে বার্তা চলতে থাকে, মা বাপের বাড়িতে পা দেওয়ার আগেই দিদিমার কাছে খবর পৌঁছে যায়। অর্থাৎ লেখিকারা তার মামা বাড়িতে পৌঁছানোর আগেই তার দিদিমার কানে খবর পৌঁছে যায় যে তারা আসছে। এই খবরটা কিভাবে পৌঁছয়? গ্রামের লোকেদের মাধ্যমে। গ্রামের লোকেদের মুখে মুখে খবরটা এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে যে তারা পৌঁছানোর আগেই দিদিমা খবর পেয়ে যান। টানের দিনে বাড়ির ঘাট অবধি আসে না নৌকো। অর্থাৎ টানের দিনে তার মামা বাড়ির ঘাট পর্যন্ত নৌকো পৌঁছয় না। এখানে টানের দিন বলতে গ্রীষ্মের সময়কে বোঝানো হচ্ছে। ডাঙা পথে দিদিমারা এগিয়ে আসেন মুরলী ঘোষের বাঁশঝাড় অবধি। নৌকো যখন এসে থামে ততক্ষণে দস্তুর মতো ভিড় সেখানে। অর্থাৎ দস্তুর মতো বলা হচ্ছে সেখানে প্রচুর ভিড় বোঝাতে। অর্থাৎ পাড়ার যেন সব বাড়ি থেকেই কেউ না কেউ এসে হাজির হয়েছে, নতুন কুটুম এসেছে সেটা দেখার জন্য। গরমের ছুটিতে গ্রামে ঢুকি আমরা এই পথে। অর্থাৎ গরমের ছুটিতে যেহেতু জল শুকিয়ে যায় খালের, সেক্ষেত্রে মামাবাড়ির ঘাট পর্যন্ত নৌকো নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই মুরলী ঘোষের বাঁশঝাড় এই দিক থেকেই তারা মামাবাড়িতে যায়। আবার পুজোর ছুটিতে যখন তারা মামা বাড়িতে আসে তখন কোন পথে যায় সেটাও লেখিকা এখানে উল্লেখ করেছেন। পুজোর ছুটিতে ঢুকি জল ভরা বিলের উপর দিয়ে। সে সময় তখন ও বর্ষার জল সরে যায় না সব। অর্থাৎ পুজোর ছুটিতে যখন আসেন তখনও বর্ষার জল সব সরে যায় না, বিলে জলে ভরা থাকে।
ঢালু জমিতে থই থই জল, নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধু ধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত। নৌকো এগিয়ে আসছে দেখতে পেয়েই হাঁকাহাঁকি পড়ে যায় ঘাটে। হাঁকাহাঁকি শব্দের অর্থ হচ্ছে ডাকাডাকি বা চেঁচামেচি পড়ে যায় নৌকোর ঘাটে। কার বাড়ির কুটুম আসছে, কার বাড়ির নাইয়রি। নাইয়রি শব্দের অর্থ কি? নাইয়রি শব্দের অর্থ হচ্ছে পূর্ববঙ্গের কোনো বধূর নৌকোয় করে বাপের বাড়ি যাত্রাকে বলা হয় নাইয়রি। তাই যখন কোনো নৌকো ঘাটে ঢোকে তখন সকলেই যেন কৌতূহল দেখায় যে কার বাড়ির কুটুম এসেছে, কার বাড়ির নাইয়রি। পাড়ার লোক ছুটতে ছুটতে এসে জমে যায় ঘাটে। গ্রামের মেয়ে বউ আসছে গ্রামে, এ আনন্দ যেন এদের সকলের। অর্থাৎ একজনের বাড়ি কুটুম আসলে যে শুধুমাত্র তারাই আনন্দিত হয় তা নয়, গ্রামের সকলেই যেন আনন্দিত হয়। এতটাই তারা ঐক্যবদ্ধভাবে বসবাস করে, এতটাই তারা একসাথে এক পরিবার এমন একটা মনোভাব নিয়ে বসবাস করে। অর্থাৎ গ্রামের মধ্যে আলাদা আলাদা বাড়ি হলেও আন্তরিকতার দিক থেকে তারা যেন সকলে মিলে একটাই পরিবার। এ কারণে গ্রামে কারোর বাড়িতেই কুটুম আসলে সকলেই যেন আনন্দিত হয়। বধূরা বাদে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলে এসে ভিড় করে ঘাটে। দেখো, তখনকার সময়ের সামাজিক একটা চিত্র এই ছোট্ট একটা কথার মাধ্যমেই যেন কতটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বধূরা বাদে অর্থাৎ নতুন কোনো বউ যদি গ্রামে বিয়ে করে আসেন, সেই নতুন বধূরা বাদে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা অর্থাৎ গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলে ভিড় করেন ঘাটে। দূর হতে দেখা যায় সেই ভিড়, নৌকোতে দূর থেকেও লেখিকারা দেখতে পান সেই ভিড়। মা ততক্ষণে ছুঁয়ের বাইরে এসে দাঁড়িয়েছেন। অর্থাৎ মা ততক্ষণে নৌকোর ছাউনির বাইরে এসে দাঁড়িয়েছেন। এখন আর মাথা ঘোরানোর কথা মনে নেই। অর্থাৎ লেখিকার মার এবার আর কোনো মাথা ঘোরানোর কথা মনে নেই, কারণ এখন তো বাবার বাড়ি চলে এসছে। অর্থাৎ নিজের বাবার বাড়ি যেন একটা আলাদা রকম অনুভূতি। তাই তো এখন আর তার মাথা ঘোরানোর কথা মনে নেই। এটা যেন একটু লেখিকা মজা করেই বলছেন। বর্ষার জমা জল, অসুবিধা নেই কোনো, একেবারে বাড়ির ঘাটে এসে লাগে নৌকো। এটা কিন্তু তারা যখন পুজোর সময় মামা বাড়িতে আসেন তখনকার কথা তিনি স্মরণ করছেন যে এখন আর কোনো অসুবিধা নেই, একেবারে বাড়ির ঘাটে এসে লাগে নৌকো, কারণ খালে অনেক জল আছে। সঙ্গে সঙ্গে গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে। অর্থাৎ নৌকোটা যখন খালের পাড়ে লাগে বা ঘাটে এসে পৌঁছয় তখন সমস্ত গ্রাম যেন ভেঙে পড়ে। অর্থাৎ সমস্ত গ্রামের প্রত্যেক পরিবারের থেকে যেন কোনো না কোনো সদস্য তাদের দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে, ঘিরে ধরে তাদেরকে। ঘর পর সকলের সমান উল্লাস। অর্থাৎ কার বাড়ির আত্মীয় এটা যেন বোঝা যায় না, সকলেই আনন্দিত হয়। অর্থাৎ পাড়াতে কেউ আসলেই যেন তাদের আনন্দ, যেন সবার ঘরেই কুটুম এলো আজ, যেন সকলের বাড়িতেই এই আত্মীয় এসেছে। হইচই উচ্ছ্বাস আনন্দে কেটে যায় বাকি বেলাটুকু। তারপরে সেখানে পৌঁছে বাকি বেলাটুকু তাদের হইচই আর আনন্দেই যেন কেটে যায়। সন্ধ্যাবেলায় শাঁখ বেজে ওঠে ঘরে ঘরে। অর্থাৎ সন্ধ্যাবেলায় ঘরে ঘরে শঙ্খ বেজে ওঠে। যে যার বাড়ি ফিরে যায়। অর্থাৎ সন্ধ্যাবেলায় সকলে সকলের বাড়ি ফিরে যায়। আমরাও হাত মুখ ধুয়ে তুলসী তলায় প্রণাম করে ঘরে ঢুকি। গ্রামের সকলে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে গেলে লেখিকারাও হাত মুখ ধুয়ে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রণাম করে ঘরে ঢুকে পড়েন। এটাই ছিল আলোচ্য আমার মার বাপের বাড়ি গল্পটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।